নমস্কার, আমাদের বাঙালির আড্ডা ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা গল্প করতে এলাম। এখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর পারা যাচ্ছে না। তিনি যা আচরণ শুরু করেছেন তাতে যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে ধৈর্য ধরে রাখা মুশকিল। আমার মাঝে মাঝেই মনে হয় খানিক মহিষাসুরের মতো তিনি বেশ রণহুঙ্কার নীতি চালু করেছেন। মহিষাসুর যেমন মাঝে মাঝে দেবালয়ে গিয়ে এমন হুঙ্কার দিতেন যে বেচারা দেবরাজ ইন্দ্রের নার্ভাস ব্রেকডাউন হয়ে যেত, ডোনাল্ড ট্রাম্পেরও খানিকটা সেরকমই অবস্থা। আবার অন্যদিকে একই সাথে তিনি কিন্তু শান্তির নোবেলখানাও চাইছেন। কি বৈপরীত্য! নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগে তিনি ডনের মতো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে প্রায় বিছানা থেকে তুলে এনেছিলেন। এহেন বড় কিডন্যাপিং সাম্প্রতিক বিশ্বে ঘটেছে বলে তো মনে পড়ে না। এখন তার আবার নতুন বায়না, গ্রিনল্যান্ড খানা তার চাই। কেন? তার শিশুপাঠ্য সরল যুক্তি, গ্রিনল্যান্ড যদি তার দখলে থাকে তাহলে রাশিয়া আর চীন খুব বেশি ট্যাপও করতে পারবে না। আর তার কাছে চাই মানে তো চাই। আবার কোথায় গ্রিনল্যান্ড আর কোথাও কিউবা, কিন্তু তিনি আবার কিউবাতে গিয়েও একটু হুমকি দিয়ে এসছেন। সেখানে গিয়ে বলেছেন, হয় আমার কথা শোনো, শুনে চলো যেরকম ভাবে আমরা বলছি, আর যদি একান্তই না শুনতে পারো তাহলে তোমাদের তেল পাওয়া বন্ধ করে দেবো। ট্রাম্পের এই আচরণ দেখে মনে পড়ে যায় শেলির বিখ্যাত ওডিম্যান্ডিয়াস কবিতাটা, যেখানে একটা বেদির ওপর শুধু লেখা ছিল, আমি রাজার রাজা, যতদূর দেখা যায় দেখে নাও, এ শুধু আমারই জমি, আমারই নিরন্তর সাম্রাজ্য। অর্থাৎ কোথাও গিয়ে ট্রাম্প কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সারা বিশ্বের যে একটা স্থিতাবস্থা, এটাকে ভেঙে দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট, প্রায় বিশ্বের 1 নম্বর নাগরিক, তিনি যা খুশি তাই করতে পারেন। আমার মতো ছাপোষা মধ্যবিত্ত মানুষের এসব নিয়ে ভেবে লাভ কি? না, ভাবার কারণ ঘটেছে। কারণ তিনি যেমন একাধারে আমেরিকার প্রেসিডেন্টশিপের সাথে সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন দেখছেন, তারই সঙ্গে 66টি আন্তর্জাতিক সংগঠন এবং জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুটি সংগঠন, একটা রাষ্ট্রপুঞ্জের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, আর একটা ইন্টার গভর্নমেন্টাল প্ল্যানিং অন ক্লাইমেট চেঞ্জ। ট্রাম্পের যুক্তি যে এই সমস্ত চুক্তিতে স্বাক্ষর থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করতে হবে, এবং আরো যুক্তি, এই ধরনের আন্তর্জাতিক সংগঠনের পিছনে যে খরচ হয় সেগুলো প্রায় অহেতুক খরচ, এবং এই খরচ আমেরিকা বহন করতে পারবে না। অর্থাৎ মুহূর্তে কিন্তু
ভীষণভাবে একটা ঐতিহাসিক মুহূর্ত। এই টেবিল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে ট্রাম্প নিজের বাহুবলী সত্তাকে বজায় রাখলেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশকে আলোচনার টেবিলে বসে চেপে ধরার কোনো সুযোগ আর তিনি রাখলেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক কূটনীতিবিদরা একটা কথা তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে ট্রাম্প কোনো কিছুরই পরোয়া করেন না, বিশেষ করে পরিবেশগত কোনো নীতির পরোয়া তো তিনি করেনই না। কারণ ভোট ব্যাংকের উপর এই পরিবেশগত বিপর্যয়ের প্রভাব খুব একটা পড়ে না। এদিকে মার্কিনীদের তো ভীষণ দুরবস্থা। একে তো 2025 সাল দ্বিতীয় উষ্ণতম বর্ষ হিসেবে চিহ্নিত হয়েছে, তদুপরি বিগত 1 বছর ধরে বিধ্বংসী বন্যা, দাবানল প্রভৃতির কারণে মধ্যবিত্ত মার্কিন নাগরিকদের জেরবার দশা। পরিবেশগত বিপর্যয় মার্কিন যুক্তরাষ্ট্রে এমন আকার ধারণ করেছে যে কোনো বীমা সংস্থা আর মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহ বীমা করতে রাজি হচ্ছে না। আর যারাও বা হচ্ছে সেখানে অর্থের পরিমাণ এত বাড়িয়ে দিয়েছে যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অথচ বিগত কয়েক বছর ধরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, ঝড়, দাবানল ইত্যাদির পরিমাণ বেড়েছে। রাষ্ট্রপুঞ্জের উপরোক্ত সংস্থাগুলি যেগুলোর কথা আমি বললাম, মানে ইউএনএফসিসিসি এবং আইপিসিসি, এরা মূলত সারা বিশ্বের বিভিন্ন দেশকে একই আলোচনার টেবিলে বসায় এবং সেই টেবিলে সমস্ত বিশ্বের প্রধানদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝুঁকি মানবজাতির মধ্যে তৈরি হচ্ছে সেই ঝুঁকি কমানোর জন্য একটা পজিটিভ কিছু করার চেষ্টা করে। কিন্তু ট্রাম্প এই আলোচনার টেবিল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ফলে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও মার্কিন নাগরিকরা বিপদশূন্যভাবে বেঁচে থাকার যে পথ, সেই পথের দিশা দেখতে পারবেন না। বিংশ শতাব্দীর তুলনায় প্রতি বছর কিন্তু ভূমি এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় দ্বিতীয়বারের জন্য ট্রাম্প ক্ষমতায় এসেছেন এবং জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভারসেশন অন ক্লাইমেট চেঞ্জ উপেক্ষা করে আসছেন। এই ইউএনএফসিসিসির নীতি অনুসারে কর্পোরেট সংস্থাগুলি প্রতি বছর কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে আগে তার একটা পরিমাপ করা হতো। ট্রাম্প এই সমস্ত কিছু পরিমাপ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে মার্কিন বিজ্ঞানীদের অংশগ্রহণ বাতিল করে দিয়েছেন এবং গবেষণা খাতে টাকার পরিমাণও তিনি কমিয়ে দিয়েছেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথমেই যেটা করেছেন সেটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া। অথচ
1992 সালের অক্টোবর মাসে মার্কিন সেনেটে অনুমোদিত এবং রাষ্ট্রপতি বুশ কর্তৃক স্বাক্ষরিত এই চুক্তিটি কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দলিল ছিল। চুক্তিটি 21শে মার্চ 1994 সালে কার্যকর হয় এবং তখন থেকে বছরের পর বছর ধরে জলবায়ু পরিবর্তন বিষয়ে আমেরিকা কিন্তু বিশ্বব্যাপী পথপ্রদর্শকের ভূমিকায় ছিল। কিন্তু এখন সে পথ আর রইল না। জলবায়ু নীতিতে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে বিছানা থেকে তুলে আনা হলো তা আপনারা দেখলেন। গ্রিনল্যান্ড দখলের যে নতুন হুমকি, এটাও কিন্তু এই জলবায়ু নীতির কারণেই। এছাড়াও ট্রাম্প প্রশাসন কোথাও অভিবাসীদের গ্রেপ্তার করছেন, এপস্টাইন ফাইল করছেন, জনস্বাস্থ্যমূলক জায়গায় যে ভর্তুকি মার্কিনীরা পেতেন সেটা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ জনকল্যাণকে প্রভাবিত করতে পারে এরকম বহু গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু ট্রাম্প তার দৃষ্টি সরিয়ে নিয়েছেন। একই সাথে 2009 সালে পরিবেশ সুরক্ষা সংস্থা যে বিপদ অনুসন্ধানমূলক কাজকর্মগুলি করত, বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং তার ফলে জনস্বাস্থ্য এবং জনকল্যাণ এবং বিপন্ন মানুষের জন্য কাজ, এই জায়গাগুলো তিনি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। খবরে প্রকাশ ইপিএ 26শে জানুয়ারিতে চূড়ান্ত পর্যালোচনার জন্য হোয়াইট হাউসে চলে গেছে এবং অচিরেই ইপিএ বাতিল হয়ে যাবে। আরো যা যা ট্রাম্প করেছেন অত্যন্ত হাস্যকর। তার জ্বালানি বিভাগের 5 জন নির্বাচিত জলবায়ু বিজ্ঞানী ভুল তথ্য সম্পর্কিত জলবায়ু মূল্যায়ন প্রকাশ করেছিল। প্রকাশ করা পাওয়ার সাথে সাথে বিশ্বের বিজ্ঞানীদের কাছ থেকে নিন্দার ঝড় বইতে আরম্ভ করে এবং তারপরে খবরটি দ্রুত সরকারি পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সাথে সাথে ট্রাম্প আরো একটা কাজ করেন, বৈজ্ঞানিক গবেষণা খাতে খরচের পরিমাণ কমিয়ে দেন এবং বিজ্ঞানীদের ছাঁটাই করতে শুরু করেন। 2025-এর শেষের দিক থেকে ট্রাম্প আরো কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন 23 ডিসেম্বর 2025-এ যানবাহনের নির্গমন মান দুর্বল করার একটা পদক্ষেপ ট্রাম্প প্রশাসন শুরু করেছে। এই পরিকল্পনা অনুসারে 2031 সালের মধ্যে গাড়ি এবং হালকা ট্রাক যানবাহনের জন্য শিল্পের গড় 50 মাইল প্রতি গ্যালনে উন্নীত করার পরিবর্তে 2031 সালের মধ্যে মান প্রায় 34.5 মাইল প্রতি গ্যালনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। 11 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইরান আর সৌদি আরবের সাথে যোগ দিয়ে জাতিসংঘের পরিবেশ প্রতিবেদনের একটি অংশকে আটকে দেয়, যেখানে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। ঠিক 11 দিন পরে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ পূর্ব উপকূলের 5টি অফশোর বায়ু খামারকে ইজারা দেওয়া স্থগিত করে দেয়। অর্থাৎ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি ব্যবহারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে $1 বিলিয়ন বিনিয়োগ সেটা বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসনের আরো বেশ কিছু পদক্ষেপ জলবায়ু বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে তীর ছুঁড়েছে। যেমন ইপিএ জলবায়ু পরিবর্তনের কারণগুলি সম্পর্কে তার ওয়েব পৃষ্ঠা পুনর্লিখন করেছে যাতে মানব প্রভাব দূর করা যায়, যার মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। আর এটা ঘটেছিল 5ই ডিসেম্বর 2025-এ। 17ই ডিসেম্বর অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের কর্ণধার রাসেল ভট ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন, যা পৃথিবীর মানে পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিশ্ব স্বীকৃত সংস্থা। ঠিক এক সপ্তাহ পরে প্রশাসন জ্বালানি বিভাগের অসম্মানিত জলবায়ু প্রতিবেদনের লেখকদের পরবর্তী মার্কিন জাতীয় জলবায়ু মূল্যায়ন রেখার জন্য আমন্ত্রণ জানায়। অর্থাৎ যারা ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সারা বিশ্বব্যাপী জলবায়ু বিজ্ঞানীদের কাছে নিন্দার সম্মুখীন হলেন, তারাই পুনরায় নতুন একটি প্রতিবেদন লেখার সুযোগ পাচ্ছেন। অথচ 2025-এর জানুয়ারিতে কিন্তু চিত্রটা অন্যরকম ছিল। তখনও বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্ব নেতার ভূমিকাতেই বর্তমান ছিল। তখনও জলবায়ুর ঝুঁকি মোকাবিলার জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলত। এক বছর পরে মার্কিন সরকার সেই ভূমিকা ত্যাগ করেছে এবং কিছু পূর্বাভাস এবং সতর্কতা ব্যবস্থা ভেঙে দিয়ে এবং ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থাকে লক্ষ্য করে আমেরিকানদের দুর্যোগ থেকে পুনরুদ্ধারের সহযোগিতাকারী প্রোগ্রামগুলিকে ভেঙে দিয়ে জলবায়ু চালিত বিপর্যয়ের সম্ভাবনা বৃদ্ধি এবং তার পরিণতি বৃদ্ধির দিকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ এই যে প্রশাসনিক পদক্ষেপগুলো, এগুলো কোথাও গিয়ে জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত যে উদ্বেগ, সেই উদ্বেগগুলোকে সমর্থন করছে না। আর ভাবনাটা ঠিক এখানে। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকা সারা বিশ্বব্যাপী দূষণ বাড়িয়েই যাবে, কিন্তু কোনোভাবে তাদেরকে চেপে ধরে সেই দূষণ কমানোর জন্য কোনো ব্যবস্থা নিতে বলবার মতো উপায় থাকলো না। ঠিক এই মুহূর্তে গোটা বিশ্ব প্রায় নীরব দর্শক এবং রাষ্ট্রপুঞ্জকে ট্রাম্প প্রায় নখদন্তহীন একটা সংস্থায় কিন্তু পরিণত করলেন। ভয় এটাই, আশঙ্কা এটাই, যদি বিশ্বের অন্য দেশগুলি ট্রাম্পের এই নীতিকে নিজের করে নেয় এবং ট্রাম্পের মহানিষ্ক্রমণের পথকে অনুসরণ করে তারাও এই সংস্থাগুলি থেকে চলে যায়, তার ফল কিন্তু আপনাকে আমাকে ভোগাবে। দূষণ বাড়ার ফলে যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় তৈরি হবে, সেই বিপর্যয়ের জন্য মূল্য চোকাতে হবে আপনার আমার মতো সাধারণ মানুষকে। কোটি কোটি সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে কোনো একটা রাষ্ট্র শুধু নিজের উন্নয়ন করতে পারে না। কিন্তু প্রশ্ন, এ কথা তাদের বোঝাবে কে? উত্তর সময় দেবে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার পরের পর্বে। আর এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। নমস্কার।